আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিমিতি অধ্যায় 16.1, অর্থাৎ এই অধ্যায়ে আমাদের ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। ত্রিভুজের পরিমাপ করতে গেলে আমরা দেখি যে পরিমাপের দুইটা বিষয় থাকে ত্রিভুজের, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। এখন ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝি যে পরিসীমা বলতেই বোঝা যায় পরিবেষ্টিত সীমারেখা, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহু যোগ করলেই আমরা পরিসীমা পাই। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র মুখস্থ করার দরকার নাই, বাহু তিনটা যোগ করলেই হচ্ছে পরিসীমা। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র পাই পাঁচ ধরনের সূত্র পাওয়া যাবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাত গুণন ভূমি গুণন উচ্চতা। এরপরে আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটা বাহু সমান হয়ে থাকে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়ে থাকে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 a², অর্থাৎ বাহুর উপরে স্কয়ার। এরপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে থাকে, অর্থাৎ এরকম ধরি যে এটা বাহু আর এটা বাহু সমান, আর ভূমিকে b দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুকে বলা হবে a এবং ভূমিকে বলা হয় b। এই ধরনের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 রুটের ভিতরে থাকবে 4a² - b²। এরপরে আসি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের বাহুগুলো সমান নয়, প্রত্যেক বাহু থেকে ভিন্ন মাপের হয়ে থাকে। যেমন a b c তিন ধরনের বাহু আমরা পাই। তাহলে তিন ধরনের বাহু যদি জানা থাকে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব √s s - a s - b s - c, অর্থাৎ প্রত্যেকবারে s থেকে একটা একটা করে বাহু বিয়োগ করতে হবে। এখন আসি আমরা s টা কি। s হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা আগে শিখছি যে পরিসীমা বলতে বাহুর সমষ্টি। তার মানে পরিসীমা যদি হয় বাহুর সমষ্টি, পরিসীমা বাহুর সমষ্টি বলতে বোঝায় a b c তিনটা বাহুর যোগফল, এটা হচ্ছে পরিসীমা। তাহলে s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ মানে হচ্ছে অর্ধেক। তার মানে এই পরিসীমাকে আমরা যদি অর্ধেক করি তাহলে অর্ধ পরিসীমা পাবো। অর্ধ পরিসীমা তাহলে a + b + c এটাকে 2 দ্বারা ভাগ করলে সেটা হয়ে গেল অর্ধেক, পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে s, তাহলে পরিসীমাটা অবশ্যই তাহলে হবে 2s। তাহলে আমরা এবার দেখি যে তিনটা বাহু যদি আমাদের জানা থাকে তাহলে অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে a + b + c / 2। আর পরিসীমা থেকে আমাদের অর্ধ পরিসীমা থেকে এই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এরপরে আসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র, যেটা হচ্ছে ½ a × b sin θ। এখন a b টা কি? a b হচ্ছে ত্রিভুজের এমন দুইটা বাহু যে দুইটা অন্তর্গত কোণ হচ্ছে θ, এই যে θ। তাহলে a b হচ্ছে ত্রিভুজের দুইটা সম্মিলিত বাহু এবং এই দুইটা বাহুর অন্তর্গত কোণ যদি θ হয়ে থাকে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ½ ab sin θ। এরপরে আসি আমরা যে ক্ষেত্রফল বলতেছি, আসলে ক্ষেত্রফলটা কি সে সম্পর্কে একটু ধারণা নিই আমরা আগে। ক্ষেত্রফল হচ্ছে যেমন ধরো একটা জমি, এই জমিতে ধানের চারা লাগাই, ধরো যে এ বরাবর চারা লাগানো আছে, বা ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে বিভক্ত করি, এটাকে যে অনেকগুলো জমিতে বিভক্ত করে নিই আমরা একক পরিমাপে অনেকগুলো জমিতে বিভক্ত করে নিই সমান পরিমাপে। এখন যদি বলি যে বড় এই জমিটার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলা জমি আছে সেটা বের করবো, জমির পরিমাণটা সংখ্যাগুলো বের করতে চাই। তাহলে যদি দেখি এই বরাবর পাওয়া যায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এই প্রস্থ বরাবর এই বরাবর জমি আছে 7টা। এই বরাবর জমি আছে কয়টা? 1 2 3 4 5 6
7 8 9 10 11 11টা। তার মানে আমরা যে কোনো শিক্ষার্থীকে যদি প্রশ্ন করি তারা সরাসরি বলে দেয় যে এই বরাবর যেহেতু 7টা জমি আছে আর এই বরাবর যেহেতু 11টা জমি আছে তাহলে 7 11 77টা জমি আছে। এই যে এটাই হচ্ছে ক্ষেত্রফল, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশ তার মাঝে আছে সেটাই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তারপরে এটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য। কি বলে থাকি? দৈর্ঘ্য। আর এটাকে বলে থাকি প্রস্থ। হ্যাঁ, এটাকে বলে থাকি প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। অনুরূপভাবে এই আয়তক্ষেত্রটাকে আমরা যদি অর্ধেক করে নিই, কোনাকুনি একটা টান দিয়ে কর্ম দিয়ে একটা অর্ধেক পরিমাণে করে নিলাম, তাহলে এখন যদি বলি যে এখানে কতগুলা জমি আছে, কতগুলা ছোট ছোট জমি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জমি আছে, তাহলে সেটা আমরা সহজেই বলতে পারবো যে 77-এর অর্ধেক। পুরোটাতে ছিল কতগুলা? 77টা। তাহলে এখন কতগুলো আছে? 77-এর অর্ধেক। যদি একটু লক্ষ্য করি এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই জন্য এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলি? যে ভূমি হিসাবে বিবেচনা করি। এটাকে দৈর্ঘ্যটাকে ভূমি হিসাবে ত্রিভুজের ক্ষেত্রে বলি। তার মানে ভূমি। এবং প্রস্থটাকে কি বলি? উচ্চতা। ত্রিভুজের এটা উচ্চতা। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে পারবো। আর বিভিন্ন প্রসেস আছে, যেহেতু স্বল্প সময়ের ক্লাস, তাহলে এই বর্ণনাগুলো আমি দিচ্ছি না, এগুলো পরে হয়তো ক্লাসে আলোচনা করা যাবে সময় যখন পাবো। তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেস, একটা কৌশল। এখন আসি ক্ষেত্রফলের একক কি। প্রত্যেক জিনিসের ক্ষেত্রফলের এককের সামনে অবশ্যই বর্গ যুক্ত করে নিব। তাহলে সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, যদি মিটার হয় তাহলে বর্গ মিটার। তার মানে ক্ষেত্রফলের এককটা সবসময় আমরা ব্যবহার করব বর্গ একক। তাহলে এবার আমরা অঙ্কে আসি। এই অনুশীলনীতে আমাদের বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এর মধ্যে আমি সবার প্রথমে 5 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রশ্ন 5 নম্বর প্রশ্নে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল 6 × 3 বৃদ্ধি পায়। তাহলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ছিল? তাহলে আমরা আগে এই সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করে নেই। একটা বাস্তবিক ধারণা আমাদের মস্তিষ্কে থাকতেই হবে আমাদের অঙ্ক করতে গেলে। তাহলে আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই, যার প্রত্যেকটা বাহু সমান। আমরা a মাপের ধরে নিলাম, যার প্রত্যেকটা বাহু a। এখন বলছে যে ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বৃদ্ধি করা হয়, তাহলে 2 মিটার করে বৃদ্ধি করা হলে ত্রিভুজটার আকারটা একটু বড় হয়ে যাবে। তাহলে ত্রিভুজের আকার যদি বড় হয় তাহলে এরকম আকারের হবে একটা সমবাহু ত্রিভুজ। এখন কত মিটার করে বাহুর দৈর্ঘ্যগুলো বৃদ্ধি করা হয়েছে? 2 মিটার করে। আগে বাহু ছিল কত? a। তার মানে বর্তমান বাহুটা পাওয়া যাবে a + 1। এটাও তাহলে হবে a + 1, এটাও হবে a + 1। তাহলে এখান থেকে আমরা দেখি কি পাই। আমরা জানি যে ধরে নেই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, এটা ধরে নিই। এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? আমরা এখনই পড়লাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 a²। তাহলে এককটা আমরা কি লিখব? ক্ষেত্রফলের একক বর্গ লিখতে হয়, তারপরে যা থাকবে তাই বর্গ মিটার। এরপরে আসি আমরা যে 2 মিটার করে বাড়ানো হয়েছে প্রত্যেক বাহুকে, সেক্ষেত্রে তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে আবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হয়? আমরা জানি a আগে ছিল, তাহলে এর থেকেও কত বেশি? 2 মিটার বেশি। তাহলে a + 2, বেশি বলতে যোগ করতে হবে এত মিটার। এবার আসি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করলে তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে?
আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 বাহু স্কয়ার। বাহু বলতে এখানে বোঝাচ্ছে a + 2, তাহলে এটার উপর স্কয়ার, আর এককটা হবে বর্গ, যে একক ব্যবহার করা হয়েছে সেটা। এখন আসি, বলছে আমাদের প্রশ্নের প্রত্যেকটা যে অঙ্কের যে সংখ্যাগুলো উল্লেখ করা থাকে প্রত্যেকটারই একটা না একটা অর্থ আছে, কাজেই অর্থ না থাকলে তো সংখ্যাগুলো উল্লেখ করতো না। আমাদের উল্লেখ করা আছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 6√3 বর্গমিটার। তাহলে 6√3 বর্গমিটার যে কথাটা বলছে তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা এখন দেখি আমরা, যে আগের বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের পেলাম এটা, এই ভিতরের যে ছোট ত্রিভুজটা এটার ক্ষেত্রফল পেলাম আমরা যে √3/4 a²। এখন ক্ষেত্রফল বৃদ্ধিটা কত পেল? বৃদ্ধি জানতে গেলে আমাকে অবশ্যই তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। সেটাই হচ্ছে প্রশ্ন মতে, যে প্রশ্ন মতে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে √3/4 a + 2। হ্যাঁ, এখান থেকে আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাবো? যে ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পেল সেই মানটা পাবো। সেটা আমাদের প্রশ্ন মতে আমরা উল্লেখ করব যে 6√3 পাওয়া যায়, তার মানে কতটুকু বৃদ্ধি পেল সেটা অন্তরের মাধ্যমে পাওয়া যাবে। এখন দেখি এই বিয়োগ করার পরে উভয় পক্ষ এখান থেকে কিছু কমন আসে √3/4। তাহলে আমরা √3/4 যদি কমন নেই তাহলে এখানে ভিতরে থাকে a + 2 হোল স্কয়ার, এখানে থাকে a², কারণ √3/4 সামনে চলে আসে, শুধু a²টা থাকবে 6√3। এরপরে আসি আমরা এই কমন নেওয়ার পরে এর ভিতরে এই অংশটা আগে লিখি, a + 2 - a² 6√3 লিখলাম। এখন √3/4 এটা লিখি না, এটা কি করব? এটা পক্ষান্তর করে ওই পাশে নিব, তবে আমরা এর মান পাবো। তাহলে এর মান পেতে হলে আমাকে পক্ষান্তর করতে হচ্ছে। এখন √3টা ওই পাশে গেলে কি হবে? আমরা জানি √3 উপরে আছে কিন্তু গুণ আছে, ওই পাশে পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে, তার মানে নিচে যাবে। এটা নিচে আছে, ওটা ওই পাশে পক্ষান্তর হয়ে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। এরপরে দেখি √3 আর √3 কাটা যায়, তাহলে √3 আর √3 ভাগ করলে কিন্তু আমাদের এটা চলে যাবে, তাহলে থাকে 6 এবং 4। 6 আর 4 এ গুণ করলে এপাশে পাচ্ছি আমরা 24। এরপরে বামপক্ষে একটু লক্ষ্য করি, বামপক্ষে এটা একটা সূত্র পড়ে, কি সূত্র? a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র সবাই জানি আমরা, a² প্লাস সূত্রে 2a, b বলতে যে 2 প্লাস b² হচ্ছে 2 এর উপর স্কয়ার। তাহলে এই সূত্রটা থেকে পেলাম a² প্লাস 2a2 প্লাস 2a²। শেষে কি আছে? এটা। এখন দেখি a² থেকে a² বিয়োগ করব, অর্থাৎ এটা কেটে যায়, তাহলে থাকে কি আর এর পাশে? থাকে হচ্ছে 2 2 এর 4, সাথে আছে a, 2 এর উপর স্কয়ার 4, আর এখানে থাকছে 24। এই 4 কে আমরা পক্ষান্তর করলে কি পাবো? -4। তাহলে 4a a 4 এর মান পাই আমরা, তাহলে 5। আমাদের বলছিল যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা প্রথমে ধরে নিয়েছি কি a, তার মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 5 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। এরকম করে আমাদের উদাহরণ 4 এর হুবহু একটা অঙ্ক আছে, উদাহরণ 4। তাহলে উদাহরণ 4 এর অঙ্কটাও এর পাশাপাশি আমরা দেখে নিব, বাসায় একটু নিজেই করার চেষ্টা করব। আর এরপরে আসি আমাদের এই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সবচেয়ে বড় কঠিন একটা অঙ্ক আছে। সেই অঙ্কটা কঠিন বলা যাবে না, একটু করার পরে দেখো কতটুকু সহজভাবে বোঝা যায়। কোনো জিনিসই কঠিন না, ম্যাথমেটিক্সে যদি যুক্তি দিয়ে করি সবকিছুই অনেক সহজভাবে দাঁড়ায়। এরপরে আমাদের 9 নম্বর অঙ্কে বলছে যে কোনো একটি স্থান থেকে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে, কত ডিগ্রি কোণ করে? 135 ডিগ্রি কোণ করে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। প্রশ্নটাতে বলা আছে যে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে কত ডিগ্রি কোণ করে? 135 ডিগ্রি কোণে। এখন এইখান থেকে
থেকে এই নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে, তার মানে একজন যাবে এই দিকে একজন এদিকে, পরস্পর বিপরীতমুখী হয়ে দুইজন লোক হাঁটতে শুরু করে। দুইজনের বেগ দুই রকম, একজনের বেগ আছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আরেকজনের বেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে। তার এরকম দুইজন দুই বেগে চলার পর নির্দিষ্ট সময় অর্থাৎ 4 ঘন্টা পর তারা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাবে। বললাম যে 4 ঘন্টায় এই ব্যক্তিটা এখানে পৌঁছালো এ অবস্থানে, আর এই ব্যক্তিটা বি অবস্থানে পৌঁছালো। এখন বলছে, প্রশ্ন হচ্ছে যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বটা কত, এটা আমাদের এখন বের করতে হবে। আবার বলতেছি, কোন একটি নির্দিষ্ট স্থান থেকে ধরলাম যে এই দিক দিয়ে একজন ব্যক্তি যাত্রা শুরু করলো, সে তার বেগ ছিল ঘন্টায় 5 কিলোমিটার বেগে, এবং এদিক দিয়ে আরেকজন লোক যাত্রা শুরু করলো, তার বেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার। 4 ঘন্টায় তারা পৌঁছালো একজন এ বিন্দুতে আরেকজন বি বিন্দুতে। তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বটা আমাদের বের করতে হবে। এখন দেখি 4 ঘন্টায় সে কত দূর পর্যন্ত যেতে পারে। প্রথম ব্যক্তি 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যদি 5 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় তার 4 গুণ যাবে, 4 5 এ 20, অর্থাৎ 20 কিলোমিটার সে এই পথ অতিক্রম করবে। এবার আসি এই বিন্দু থেকে এখানে, যে এই বিন্দু থেকে এখানে আসতে কত কিলোমিটার পথ অতিক্রম করে। দেখি 7 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় যায়, তাহলে 4 ঘন্টায় যদি যায়, তাহলে 4 ঘন্টায় গেলে কত হবে, 4 সাথে 28 কিলোমিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত 28 কিলোমিটার। তাহলে দুইটা দিক জানা আছে, এবং এ থেকে বি এর সরাসরি দূরত্বটা আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, মনে করি ও একটি নির্দিষ্ট স্থানে স্থান থেকে দুইজন ব্যক্তি এত ডিগ্রি কোণ করে দুটি পথে যাত্রা শুরু করে। প্রথম ব্যক্তি ওই পথে যায়, ওই সমান 20 কিলোমিটার। দ্বিতীয় ব্যক্তি ওই পথে যায়, ইকুয়াল 28 কিলোমিটার। এখন এটা ধরার পরে আমাকে এখন বের করতে হবে তাদের সরাসরি দূরত্বটা। এই সরাসরি দূরত্ব কি এমনি পাবে? এমনি পাওয়া যাবে না। আমরা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, একটা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে এটাকে বর্ধিত করতে হবে, এবং বর্ধিত করে এ বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা কি অঙ্কন করলাম, যে ওবি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ থেকে একটা লম্ব অঙ্কন করি। তাহলে এটা এখন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা যদি এখন সমকোণী ত্রিভুজের এই বাহুগুলো সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে অবশ্যই তার অতিভুজটা খুব সহজেই আমরা বের করতে পারবো। এখন আমরা অঙ্কন কি করলাম, অঙ্কনে করলাম ওবি কে বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকলাম। এখন দেখি, এটা তো একটা ত্রিভুজ, তাই না? এটা কি উৎপন্ন হয়েছে? একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের এই কোণটার মাপটা একটু বের করার চেষ্টা করি। যে ত্রিভুজ এ ও বি এ এই কোণটার মাপ আমরা বের করব। এই কোণটার মাপ যদি জানতে চাই, তাহলে এটা হবে এ ও ডি। এটা কিভাবে পাবো আমরা?
পুরো একটা সরলরেখা, তাই না? আমাদের একটা সরলরেখার পুরো কোণটা কত ডিগ্রি? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। কারণ এটা পুরো সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা যদি এই 135টা বাদ দিয়ে দিই, তাহলে 135 কে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কোণটা কত দাঁড়ায়? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। কারণ আমরা পেয়ে গেলাম এটা 45 ডিগ্রি। মনে রাখতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা অবশ্যই 45 হতে হবে। কারণ কি? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা যদি 90 হয় তাহলে বাকি থাকে আর 90, তাহলে এটা 45 এটাও 45, তার মানে দুইটা কোণ সমান হয়। আর দুইটা কোণ সমান হলে অবশ্যই সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অন্তঃবাহুর সঙ্গে অতিভুজ তো সমান হওয়া সম্ভব না। তাহলে সমান কোন দুইটা বাহু? OD বাহু এবং OA বাহু, এই দুটো বাহু হচ্ছে সমান বাহু। তার মানে এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে ত্রিভুজ AOD একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখান থেকে আমরা ধরে নিতে পারি যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি OD বাহু এবং AD বাহু এই দুইটার মাপে একটা নির্দিষ্ট মান ধরে নেই x। এখানে ধরি আবার ব্র্যাকেটে দিই। আমরা এখন এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই x এর মানগুলো বের করে নেব। যেহেতু এটাও x এটাও x, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের জানা আছে, তাহলে x বের হলে এটাও জানা হয়ে যাবে, x বের হলে এটাও জানা হয়ে যাবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদ দিয়ে বাকি দুটো যদি জানা হয়ে যায় তাহলে অতিভুজ সহজে বের করতে পারি। তাহলে আমরা এই x এর মানটা বের করার চেষ্টা করব। x এর মান কিভাবে পাই? যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এই কোণটা এক সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই AD একটা বাহু, AD স্কয়ার প্লাস OD একটা বাহু, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার করলে কার সমান হবে? অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে অতিভুজ কি? OA, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার দেখি O এর মান, OD মান কত? OD মান আমরা ধরছি এখানে x, এটাও কি x, এটা হচ্ছে OA, এটা আছে 20, তাহলে 20 বসাই, এর উপরে স্কয়ার। এরপরে এটা খুব ভালো করে তুলে নেওয়ার চেষ্টা করো, আমি একটু এদিকে যাই। x স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 2x স্কয়ার, এখানে আছে 400, হ্যাঁ x স্কয়ার 400 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 200, আবার স্কয়ার কে পক্ষান্তর করলে আমরা পাবো রুট। আচ্ছা, 200 কে ভাঙানো যায় এভাবে 100 গুণন 2, তাহলে আমরা লিখতে পারি 100 এর উপর রুট করলে পাবো 10, 2 এর উপর রুট করলে পাবো রুট 2। এত এতো, তাহলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে x পেয়ে গেছি, তার মানে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখন আমরা অঙ্কে যাই। মূল যে অঙ্কটা, যে পুরো ত্রিভুজটা নিয়ে আমরা করতে চাইছিলাম সেটা নিয়ে আমরা এখন কাজ করব। এখন পুরো ত্রিভুজটার নাম কি? ADB। তাহলে ত্রিভুজ ADB এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারি যে AB স্কয়ার, এটা কার সমান? যে AB স্কয়ার প্লাস BD স্কয়ার সমান। হ্যাঁ, AD মান কি? AD মান আমরা বের করছিলাম, এদিকে ধরছিলাম x, তার মানে এর জায়গায় কি বসাবো? x, তারপরে স্কয়ার প্লাস BD মান আমরা কি ধরছি? দেখো B থেকে D পর্যন্ত কয়টা অংশে বিভক্ত? B থেকে D পর্যন্ত একটা হচ্ছে OB আর একটা হচ্ছে OD, তাহলে OB প্লাস OD এর উপরে স্কয়ার, কারণ BD-টাকে ভাঙানোর পরে দুইটা পাওয়া গেছে এবং স্কয়ারটা তো পুরো দুইটার উপরেই আছে, তাহলে দুইটার উপরেই নিতে হবে। এরপরে আসি, এটা হচ্ছে x স্কয়ার মান আমরা এখান থেকে বসাতে পারি। এটার মান কত? x স্কয়ার মান 200, সরাসরি বসালাম। এরপরে OB টা কত? x প্লাস OD মান কত? OB x না,
ও থেকে ডি হচ্ছে 28, তাহলে 28, আর ওডিটা কত? ওডিটা হচ্ছে তোমার 10√2, যেটা x ছিল আর কি, এর উপরে স্কয়ার। এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। তাহলে ab স্কয়ারের মান আমরা পাবো, ক্যালকুলেটরে যদি করি আমরা ab স্কয়ারের মান পাবো 1975.96, তাহলে 1975.96 96। এরপর ab মান আমরা কিভাবে পাবো? রুট করলে পাবো 1975.96, এটাকে রুট করলে পাবো 44.44 কিলোমিটার। কিলোমিটার। হ্যাঁ, এখন বলছি ab, আমাদের প্রশ্ন ছিল যে a থেকে b এর সরাসরি দূরত্বটা কত, অর্থাৎ ab কত। এখন ab আমাদের পেয়ে গেছে, ab পেয়ে গেছে কত? 44.44 কিলোমিটার। এখন আমাদের প্রশ্নের অ্যানসারটা পেয়ে গেছে। এখন এই অ্যানসারগুলো এভাবে বের করলাম। যদি অঙ্ক চেঞ্জ করে দেই, সংখ্যা চেঞ্জ করে দেই, তাহলে অঙ্কগুলো এভাবেই করতে হবে। এখন এই অঙ্কগুলো প্রত্যেক শিক্ষার্থী খাতায় তুলবে, হোমওয়ার্ক হিসাবে যা যা ক্লাসে করানো হয়েছে সূত্রগুলো সহ আমাদের অঙ্ক দুইটা প্রত্যেক শিক্ষার্থীর নাম, রোল, শাখা উল্লেখ করে খাতায় তুলে প্রত্যেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক পেজের ওয়েবসাইটের কমেন্ট বক্সে 2 দিনের মধ্যেই জমা দিবে। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।